আজ থেকে অনেকদিন আগের কথা। কেশবপুর নামের খুব সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামে আসমা নামের একটা মেয়ে তার নানির সাথে বাস করত। আসমা যখন অনেক ছোট, তখন তার মা বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। আর এরপর থেকে আসমা তার নানির সাথে ছোট একটা ঘরে বাস করত। আসমার নানির এক টুকরো জমি ছিল। ওই জমিতে চাষাবাদ করে খুব কষ্টে আসমাকে নিয়ে দিন পার করত। মাঝে মাঝে আসমার নানি অন্যের বাড়িতে কাজও করত। এভাবেই চলতো তাদের দিন। কিন্তু একদিন হঠাৎ করে আসমার নানি বাগানে কাজ করতে যেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসমা তখন অনেক ভয় পেয়ে যায়। তখন আসমা বলে, নানি, নানি কি হলো তোমার? হঠাৎ পড়ে গেলে কেন? কোনো কথা বলছো না কেন? নানি, তোমার কি হয়েছে? আমি আমি একা একা কি করবো কিছুই বুঝতে পারছি না। এটা বলে আসমা অনেক কাঁদতে থাকে। তারপর হঠাৎ তার নানির জ্ঞান ফিরে আসে। আসমার নানি তখন বলে, এই কি রে, আমি পড়ে গেলাম আর তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমার? আমার শরীরটা অনেক দুর্বল লাগছে, আমাকে বাড়িতে নিয়ে চল। কাজ করতে যে হঠাৎ তুমি পড়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে, তাই তোমার এত দুর্বল লাগছে। চলো, তোমাকে বাড়িতে নিয়ে যাই, আজ আর কাজ করতে হবে না। তারপর আসমা তার নানিকে ধরে নিয়ে আসে। আর তখন থেকে আসমার নানি একেবারে অসুস্থ হয়ে পড়ে। টাকার অভাবে ওষুধও কিনতে পারে না। একদিন আসমার নানি আসমাকে ডেকে বলে, আসমা, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে। জানি না আমার চলে যাওয়ার দিন এলো কিনা। কেন যেন মনে হচ্ছে আমি হয়তো আর বাঁচবো না। শরীরে কোনো শক্তি পাই না। চোখে মুখে কেমন যেন অন্ধকার দেখি। আমার কিছুই ভালো লাগে না রে আসমা। নানি, তুমি এসব কি বলছো? তুমি চলে গেলে আমি যে বড্ড একা হয়ে যাব। তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই। বাবা মা তো সেই ছোটবেলায় আমাকে রেখে মারা গেছে। তোমার কাছেই তো বড় হলাম। এখন যদি তুমি আমার কিছু হয়ে যাও, আমি কার কাছে থাকবো নানি? মন খারাপ করিস না মা, কেউই দুনিয়াতে সারা জীবন থাকে না। আমি তোকে একা রেখে গেলাম। তুই সব সময় গ্রামের সবার সাথে মিলেমিশে থাকবি। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবি না, হ্যাঁ? তাহলে দেখবি সবাই তোকে অনেক ভালোবাসবে। তোমার কিচ্ছু হবে না। আমি এখনই পাশের বাড়ির কাকিমাকে নিয়ে আসছি। কাকিমা দেখলে বলতে পারবে তোমার কি হয়েছে। আমি এখনই যাচ্ছি। এই বলে আসমা দৌড়ে তার কাকিমার বাড়ি গেল। কাকিমা বাড়িতে আছেন? আপনাকে যে এখনই আমাদের বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি আসুন আমার সাথে, আমার নানি খুব অসুস্থ। তোর নানির অনেক বয়স হয়েছে, মনে হয় এবার আর বাঁচবে না। চল দেখি কি অবস্থা। তখন কাকিমা আসমার সাথে বাড়িতে গেল এবং আসমার নানি ইতিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মনে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। না না, 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 কাকিমা আপনি একটু পরীক্ষা করে দেখুন। তখন কাকিমা আসমার নানি পরীক্ষা করে আর বলে, "উম, তার নানি আর নেই।" কাকিমা, কাকিমা আপনি আমার নানিকে দেখুন না, ভালো কোনো ওষুধ দিন। আপনার কাছে কত ভালো ভালো ওষুধ আছে। কেউ যে একা হয়ে যাবো আমি নানি ছাড়া। আমার দুনিয়াতে আর কেউ নেই। আমি কার কাছে যাবো? আমি কোথায় থাকবো? নানি, নানি, তুমি তুমি উঠো না। ও নানি, চোখ খোলো না। মারে, তুই যে এতিম হয়ে গেলি, তোর নানি আর কোনোদিন চোখ খুলবে না। এইসব কথা শুনে আসমা অঝরে কাঁদতে লাগলো। আসমার জীবনের কষ্টের দিন শুরু হয়ে গেল। একা একা আসমা খুব কষ্টে জীবনযাপন করতে লাগলো। কিন্তু কয়েকদিনের মধ্যে আসমার ঘরের খাবার শেষ হয়ে গেল। খিদে যন্ত্রণা সহ্য করতে না পেরে আসমা পাশের বাড়ির কাকিমার কাছে খাবার চাইতে গেল। কাকিমা, ও কাকিমা, বাড়ি আছো নাকি? হ্যাঁ রে, বল কি হয়েছে, এত পরিমাণ চিল্লাচ্ছিস কেন? কাকিমা, কাল থেকে না খেয়ে আছি। ঘরে যে আমার কোনো খাবার নেই।
তোমার ঘরে তো সবসময় খাবার থাকে, আমাকে একটু খাবার দাও না। বললেই হলো খাবার খেতে দাও না? ইহ, বলি খাবার কি বললেই পাওয়া যায়? হ্যাঁ, আজকাল কোনো খাবার নেই। যা, যা এখান থেকে। কাকিমার মুখে এমন কথা শুনে আসমা খুব কষ্ট পেল। আসমা তখন কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আসমা তাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সেই রাস্তা দিয়ে গ্রামের জমিদারের গিন্নি যাচ্ছিল। জমিদার গিন্নি আসমার কাছে গিয়ে বলল, কি রে আসমা, তুই এভাবে এখানে বসে আছিস কেন? কি হয়েছে? গিন্নিমা, গতকাল থেকে আমি না খেয়ে আছি, কারো ঘরে খাবার পাচ্ছি না। আমারও অনেক ক্ষুধা লেগেছে, তুমি কি আমাকে একটু খাবার দেবে? আহারে, কি বলিস তুই? আয় তুই আমার সাথে আয়, চল আমার বাড়িতে চল। গিন্নিমা, তোমার সাথে গেলে কি আমাকে খাবার খেতে দেবে? হ্যাঁ রে, কথা রেখে তুই আয়, আমার সাথে আয়, আমার ঘরে আয়। তারপর গিন্নিমা আসমাকে নিয়ে জমিদার বাড়িতে গেল। আসমা, শুন, আমার বাড়ির কাজের মেয়েটা 2 দিন থেকে আসছে না। তুই এক কাজ কর, ঘরটা দেখ কত ময়লা হয়ে আছে। তুই ঘরটা পরিষ্কার কর, আর কিছু ময়লা কাপড় চোপড় পরিষ্কার করে দে, শুকোতে দিয়ে আয়। তারপর যাওয়ার সময় খাবার খেয়ে যাস। এই 2টা কাজই তো। থাক না, দ্রুত শেষ করে ফেলি, তাহলে অন্তত খাবারটা পাবো। ঠিক আছে গিন্নিমা। তারপর আসমা ঘর মুছে পরিষ্কার করলো আর জামা কাপড় ধুয়ে রোদে শুকোতে দিল। তারপর গিন্নিমায়ের কাছে গিয়ে বলল, গিন্নিমা, আমার সব কাজ শেষ। রান্নাঘরের টেবিলের উপর গিয়ে দেখ, গতকালকের তরকারি ভাত রাখা আছে, সেটাই খেয়ে যা। নতুন তরকারিতে আবার হাত দিস না যেন। ঠিক আছে গিন্নিমা। তারপর আসমা রান্নাঘরে গিয়ে বাসি পান্তা ভাত তার সাথে আগের দিনের তরকারিতে ভাত খেলো আর কান্না করতে করতে বলল, আজকে যদি নানি থাকতো, কখনোই আমাকে এমন খাবার খেতে দিত না। ছেলের জ্বালা সহ্য করতে না পেরে এই খাবারটাই আমার খেতে হচ্ছে। নানি, তুমি কেন তোমার কাছে আমাকে নিয়ে যাচ্ছ না? এই বলে আসমা খাবার খেয়ে তার বাড়িতে চলে গেল। এভাবে খুব কষ্ট করে খেয়ে না খেয়ে আসমার দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু একদিন রাতে হঠাৎ খুব ঝড় বৃষ্টি শুরু হলো। আসমা ঘরের চাল ছিল খড়কুটো দিয়ে বানানো, তাই অনেক ঝড়ের কারণে ঘরের ভিতর পানি পড়তে লাগলো। এই বৃষ্টির পানি ঘর তো ভিজে যাচ্ছে। বৃষ্টি কখন থামবে? বৃষ্টিতে একা একা যেমন খুব ভয় লাগছে। আর এভাবে বৃষ্টির পানি ঘরে আসতে থাকলে তো ছোট ঘরটা ভেঙে যাবে। কি করি এখন? একবেলা তো খেতেই পারি না, ঘরটা না থাকলে কোথায় যাব? আমি এক কাজ করি, বরং কাকিমাদের বাড়িতে যাই, ওখানে না হয় রাতটা কাটিয়ে দেবো ওদের বাড়িতে। এসব ভাবতে ভাবতে আসমা বৃষ্টিতে পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে যায় আর গিয়ে দরজায় দাঁড়িয়ে ডাকতে থাকে, কাকিমা, ও কাকিমা, দরজাটা খোলো না। কাকিমা শুনছো? কাকিমা, খুব জোরে বৃষ্টি হচ্ছে তো, একা একা ঘরে আমার ভীষণ ভয় করছে। আমাকে রাতটা তোমাদের ঘরে ওকে থাকতে দেবে? আমাদের ঘরে কোনো জায়গা হবে না। মেহমান এসেছে, তুই কি দেখতে পাচ্ছিস না? গ্রামের আর কারো কাছে যেতে পারিস না, আর কাউকে চোখে দেখিস না। যা তো এখান থেকে, যা। তখন আসমা খুব মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আর আসমা বৃষ্টিতে ভিজতে ভিজতে ঝড়ের কারণে তার বাড়িতে না গিয়ে অন্যদিকে গেল। এ কি, আমি কি রাস্তায় হারিয়ে এদিকে চলে আসলাম নাকি? আমি তো এখন আর রাস্তাও চিনতে পারছি না। এখন আমার কি হবে? কোথায় যাব আমি? থাক বাবা, এখন আর বাড়ি যাব না, বরং ওই গাছটার নিচে গিয়ে বসে থাকি। বড় গাছের নিচে বসে থাকলে আর শরীরে বৃষ্টি পড়বে না। এ কথা বলে আসমা বড় একটা গাছের নিচে গিয়ে বসে রইল। বসে থাকতে থাকতে একসময় আসমা সেখানে ঘুমিয়ে পড়ল। আর তখন আসমা ঘুমের ঘোরে স্বপ্নে একটা পরীকে দেখল। পরীটা আসমাকে বলছিল, আসমা, আসমা, তুমি কি খুব কষ্ট পাচ্ছ? হ্যাঁ পরী, একা একা আমার ভীষণ কষ্ট হয় জানো তো। গ্রামে কেউ আমাকে দেখতে পারে না, সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। জানো, আমি কতদিন না খেয়ে দিন পার করেছি, কোনো হিসেব নেই। আসমা, আমি তোমাকে সাহায্য করতে চাই,
তুমি কি আমার কাছে কিছু চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কি চাই পরীর কাছে? আমাকে তো কেউ দেখতে পারে না। আমাকে এমন কিছু চাইতে হবে যার বদৌলতে গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসবে। আচ্ছা পরি, তুমি আমাকে এমন একটা শক্তি দাও যে শক্তিতে আমি যা করব তাই যেন শোনা হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি সেই শক্তি দিয়ে দিলাম। এখন থেকে তুমি যা স্পর্শ করবে তাই শোনা হয়ে যাবে। তবে মনে রেখো, তোমার এই শক্তিটা সব ভালো কাজে ব্যবহার করবে, কেমন? ভালো থেকো আসমা। এই বলে পরীটা চলে গেল। আর সকালে পাখিদের আওয়াজে আসমার ঘুমটা ভেঙে গেল। আসমা তখন বসে বসে সে স্বপ্নটার কথাই ভাবতে লাগলো। আচ্ছা, আমার কেন মনে হচ্ছে স্বপ্নটা বাস্তব? কেন মনে হলো স্বপ্নটা সত্যি? আচ্ছা, আমি কি সত্যি কোনো জাদুশক্তি পেয়েছি? দেখি তো পরীক্ষা করে। আসমার সামনে একটা বড় পাথর পড়ে থাকতে দেখে সেটাতে হাত লাগলো আর বলল, পাথর? তোমাকে আসমা বলছি, পরীর জাদুশক্তিতে তুমি সোনা হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে পাথরটি সোনা হয়ে গেল। আর সেই দেখে আসমা ভীষণ খুশি। আরে বাহ! তাহলে তো সত্যিই আমি জাদুশক্তি পেয়ে গেছি। এখন তাহলে আমি আমার বাড়িতে যাই আর আমার ঘরটা সোনার করে ফেলি। এই বলে আসমা তার বাড়িতে ফিরে গেল আর তারপরে হাত রেখে বলল, ঘর, আমি আসমা বলছি, তুমি পরীর জাদুশক্তিতে সোনা হয়ে যাও। আর সাথে সাথে সেই ঘরটি সোনা হয়ে গেল। আসমা সোনার ঘর দেখে পাশের বাড়ির কাকিমা দৌড়ে আসলো। কিরে আসমা, এ কি তোর ভাঙাচোরা ঘরটা সোনার ঘর হয়ে গেল কি করে? কাকিমা, আমি স্বপ্নে একটা জাদুশক্তি পেয়েছি। ওমা, তাই নাকি? কি জাদু শক্তি পেয়েছিস? কিভাবে পেলি রে মা, বল না। না কাকিমা, এটা তো বলা যাবে না। আচ্ছা, সে না হয় নাই বললি। এখন তুই আমার সাথে আমার ঘরে আয় আর আমার ঘরটাও সোনার ঘর বানিয়ে দে। না কাকিমা, তোমার ঘর কেন আমি সোনা বানিয়ে দেব? তুমি তো আমাকে একটুও সাহায্য করোনি। বৃষ্টির রাতে থাকতে গেলাম, জায়গাও দিলে না। এখন তাহলে আমি তোমাকে কেন সাহায্য করব? আমার ঘর নাই সোনা করে দিলি। তুই বড় একটা কাজ কর, এই গ্রামটাকেই সোনার বানিয়ে দে। তাহলে আমাদের গ্রামকে বিশ্ববাসী চিনতে পারবে। আমাদের গ্রামটা ইতিহাস গড়বে। পৃথিবীতে প্রথম সোনার গ্রাম। শহর থেকে কতজন লোকজন আসবে আমাদের গ্রামটা দেখার জন্য। গ্রামের প্রতি ভালোবাসা থাকলে কর, আর না থাকলে করবি না। তুই তোর জাদুশক্তি নিয়েই থাক। আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি কাকিমা। এখনই আমি আমার গ্রামকে সোনার গ্রাম বানিয়ে দিচ্ছি। এই কথা বলে আসমা জমিনে হাত রাখে আর বলে, জমিন, তুমি শুনছো? আমি আসমা বলছি, পরীর জাদুশক্তিতে এই গ্রামটা সোনার হয়ে যাও। আর সাথে সাথেই পুরো গ্রামটা সোনার গ্রাম হয়ে যায়। আর এই দেখে কাকিমা খুব খুশি। দেখলি, তুই তো আমার ঘরটা সোনার বানাতেই চাসনি। এখন তো শুধু আমার ঘর না, আমার ঘর বাড়ি সবই সোনার হয়ে গেল। প্রথমে তো গ্রামের সবাই খুব খুশি, কিন্তু এই খুশিটা বেশি দিন রইল না। কারণ পরের দিনই সবার খুব ক্ষুধা পেয়ে গেল, কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না। সবকিছু সোনার হয়ে গিয়েছিল। আর এই জন্যই গ্রামের সবাই খুব কষ্ট করতে লাগলো। আর এই দেখে আসমারও খুব মন খারাপ হলো। সে মন খারাপ করে বসে রইল। আর ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে আসমার কাছে গেল আর বলল, কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করে কেন বসে আছো? আমার জন্য গ্রামের সবাই কষ্ট পাচ্ছে। আমি যে কেন গ্রামটাকে সোনার বানাতে গেলাম। ও আচ্ছা, তুমি বুঝি গ্রামটাকে সোনার বানিয়েছ? তাহলে এখন আবার আগের মতো করে দাও। কিন্তু সোনা থেকে পূর্বের অবস্থায় কিভাবে ফিরিয়ে আনবো, এটা তো পরে আমাকে বলেনি। জানো মেয়ে, আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। আমার খুব খারাপ লাগছে। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। এই পরীক্ষা এখন আমি কোথায় পাবো? আর ঠিক তখনই সেই বাচ্চা মেয়েটা একটা পড়ে হয়ে গেল আর আসমাকে বলল, ধন্যবাদ, তুমি যে অল্পতেই তোমার ভুলটা বুঝতে পেরেছো। তুমি এই জাদুশক্তি দিয়ে গরিব দুঃখীকে সাহায্য করতে পারতে, কিন্তু অন্যের কথায় কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে এখন। পরি ভাই, তোমার এই গ্রামটাকে তুমি আবার আগের মতো করে দাও প্লিজ। তোমার গ্রামকে আবার আগের মতো করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে দেওয়া সেই জাদুশক্তিটা আর কাজ করবে না।
আমি তোমার যে কোনো শর্ত মানতে রাজি। পরি, আমার কোনো জাদু শক্তির দরকার নেই। আমি চাই না এমন জাদু শক্তি। তারপর সে পরে গ্রামটাকে আবারও আগের মতো করে সবুজ শ্যামল করে দিল। আর এই দেখে আসমা ভীষণ খুশি হলো। আর এরপর থেকে গ্রামের সবাই আসমার খোঁজ খবর নিত। তারপর গ্রামের সবার সাথে আসমা খুব সুখে শান্তিতে জীবন পার করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পুরো গল্পটি কে কে দেখেছো অবশ্যই তাদের নাম কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও। আল্লাহ হাফিজ। অনেকদিন আগের কথা, ছোট একটি গ্রামে সাদিয়া তার দাদির সাথে থাকতো। তারা অনেক গরিব ছিল। তার দাদি দুই বেলা সেলাই করে যে কয় টাকা পেত তা দিয়ে তাদের সংসার চালাতো। দাদি, আমার অনেক ক্ষুধা লেগেছে। ঘরে একটুও খাবার নেই। আজ 2 দিন হয়ে গিয়েছে, আমরা কিচ্ছু খাইনি। ক্ষুধায় আমার পেটে দর দৌড়চ্ছে। আমার খাবার চাই দাদি, আমাকে খাবার এনে দাও। সাদিয়া দিদি ভাই, আমি চাই যেন তুই অভুক্ত না থাকিস, কিন্তু 2 দিন ধরে আমি সেলাইয়ের কাজ করতে পারছি না, যার কারণে আহ, ঘরে একটা টাকাও নেই। আমি তোকে কিভাবে খেতে দেবো বলতো? আমি ব্যর্থ দাদি। দাদি দাদি, তুমি কান্না করো না। সরি, তোমাকে কান্না করিয়ে ফেলেছি। দেখিনি, একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের কোনো কষ্ট থাকবে না। দাদি, তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমার একটুও ভালো লাগে না। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। সাদিয়া তার দাদির চোখ মুছে দেয়। তার দাদি তাকে জড়িয়ে ধরে। পরের দিন সাদিয়া তার বান্ধবী রিয়ার সাথে জঙ্গলে ফল কুড়োতে যায়। সাদিয়া, জঙ্গলে যদি আমরা কোনো খাবার না পাই, যদি কোনো ফলমূল পাই, তাহলে আজকে আমরা সেগুলো রান্না করে খেতে পারবো। তোর দাদির জন্য কিছু ফল নিয়ে যাব, কেমন? হ্যাঁ রিয়া, 2 দিন ধরে আমি আর আমার দাদি কিচ্ছু খাইনি। অনেক ক্ষুধা লেগেছে আমাদের। চল জঙ্গলের আরো ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। তারপর তারা দুই বান্ধবী জঙ্গলের ভেতরে যায়। জঙ্গলের ভেতরে গিয়ে তারা যে দৃশ্য দেখে তা দেখে তাদের পায়ের নিচের মাটি সরে যায়। দুটি পরী জঙ্গলের মাঝে বসে সোনার আর রূপোর খাবার খাচ্ছিল। সাদিয়া, আমি যা দেখছি, তুই কি তা দেখছিস? এগুলো কি সত্যি সোনা আর রূপোর খাবার? হ্যাঁ রে সাদিয়া, দেখ আমরা খাবারের জন্য কত কষ্ট করি, আর এই পরীরা সোনা আর রূপোর খাবার খাচ্ছে। এগুলো কি সত্যি দেখছি নাকি এগুলো স্বপ্ন? এগুলো তখন এই উঠতে উঠতে সেখানে একটা জাদুকর্ণী চলে আসে। পরীদের আমি কত খুঁজেছি, তোরা এখন আমার গোলাম হবি। আমি তোদের সোনা আর রূপোর খাবার রহস্য জেনে পৃথিবীর সব থেকে ধনীরা জাদুকর্ণী হয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জাদুকর্ণীকে দেখে পরী দুটো ভীষণ ভয় পেয়ে যায়। তখন সাদিয়া আর রিয়া দৌড়ে সেই জাদুকর্ণীর কাছে যায় আর তার উপর ঢিল ছুঁড়ে মারে। তাদের ঢিলে জাদুকর্ণী তীব্রভাবে আহত হয়। তোদের এত বড় সাহস, তোরা আমার উপর হামলা করিস? আমি তোদের জীবিত ছাড়ব না, দেখে নিস। এ কথা বলে জাদুকর্ণী সেখান থেকে চলে যায়। দুই পরী রিয়া আর সাদিয়ার কাছে যায়। তোমরা দুজনে আমাদের সাহায্য করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমাকে বিশেষ একটি উপহার দিতে চাই। পরী তার জাদুর লাঠি ঘুরায় আর রিয়া আর সাদিয়াকে একটা সোনার আর একটা রূপোর স্ট্রবেরি দেয়। এগুলো সোনা আর রূপোর স্ট্রবেরি। এগুলো বিক্রি করে তোমরা অনেক ধনী হতে পারবে। তোমরা যদি এই স্ট্রবেরি গুলো মাটির নিচে পুঁতে রাখো, তাহলে তোমরা প্রতিদিন নতুন নতুন ফল খেতে পারবে। তোমাদের জীবনে আর কখনোই কোনো কিছুর অভাব হবে না। আরে, আপনি কি সত্যি বলছেন? তাহলে তো আমার দাদি আর কখনোই ক্ষুধা সহ্য করতে হবে না। আপনাদের অনেক ধন্যবাদ। পরীগুলো হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সাদিয়া আর রিয়া তাদের বাড়ি ফিরে যায় আর বাড়ি ফিরে সেগুলো মাটির নিচে পুঁতে রাখে। সেখান থেকে তারা প্রতিদিন যেসব ফলগুলো পেত সেগুলো বিক্রি করত। এগুলো বিক্রি করে তারা আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করতে শুরু করে। সাদিয়া বেটি, তুই সত্যি আমার জীবনটা বদলে দিয়েছিস। ঈশ্বর তোকে অনেক সুখে রাখবে। এখন আমাদের কাছে তো আর কোনো জিনিসের অভাব নেই। এখন আমাদের উচিত আমাদের মতো গরিব লোকেদের সাহায্য করা।
হ্যাঁ দাদি, এগুলো সেই পরীদের জন্যই সম্ভব হয়েছে। এখন আমাদের আর কখনোই ক্ষুধা সহ্য করতে হবে না। আর হ্যাঁ, আমি এটাও জানি, কখনোই কোনো কিছু দান করলে কোনো কিছু কমে না, বরং বৃদ্ধি পায়। তাই এখন থেকে আমরা গরিব লোকদের সাহায্য করব। কেমন? এরপর থেকে রিয়া আর সাদিয়া গরিব লোকদেরকে সাহায্য করতে শুরু করে। একদিন রিয়া আর সাদিয়া তাদের বাড়ি ফিরছিল, তখন সেখানে সেই জাদুকর এসে হাজির হয়। আমাকে চিনতে পেরেছিস তোরা? তোরা ওই দিন আমাকে আঘাত করেছিলি, আমাকে পরেদের সামনে নিচু করেছিলি, আমার প্রচেষ্টা ব্যর্থ করেছিলি। আজ আমি তোদের ছাড়বো না, দেখবো এখন তোদের কে বাঁচায়। হঠাৎ করে জাদুকর্ণীকে দেখে সাদিয়া আর রিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে সোনার আর রূপোর পরী চলে আসে। জাদুকরনি, তুই আবার সাধারণ লোকদের বিরক্ত করতে শুরু করেছিস। আজকে আমি তোকে ছাড়বো না। দুই পরী জাদুর লাঠি ঘোরায় আর জাদুকর্ণীর উপর জাদু প্রয়োগ করে। এতে জাদুকর্ণী একটা বোতলের ভেতরে আটকে যায়। জাদুকর্ণী বোতলের ভেতর থেকে চিৎকার করতে থাকে, কিন্তু পরীরা তার কোনো কথাই কানে নেয় না। তোরা আমাকে এখানে বন্দি করে একদম ঠিক করিসনি, আমি তোদের ছাড়বো না, আমি তোদের দেখে নেব। একবার বের হতে দে আমাকে এই বোতল থেকে। এখন এই জাদুকরনি আর কখনোই তোমাদের বিরক্ত করতে পারবে না। আমরা ওকে এমন জায়গায় ফেলে দিয়ে আসবো, সেখান থেকে ও আর কখনোই ফিরে আসতে পারবে না। আপনারা দুজন তো জাদুকরনিকে বেশ ভালো শিক্ষা দিয়েছেন। আমাদের দুজনের জীবন বাঁচানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাদিয়া আর রিয়া তাদের নতুন জীবনে ফিরে যায়। তারা তাদের দাদির জন্য অনেক বড় একটা বাড়ি কেনে। তোরা সত্যি আমার স্বপ্ন সত্যি করে দিয়েছিস, আমি তোদের নিয়ে অনেক গর্ববোধ করি। হ্যাঁ দাদি, তুমি সবসময় আমার পাশে ছিলে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এখন আমাদের উচিত বেশি বেশি করে গরিব লোকদের সাহায্য করা, কারণ এখন তো আমাদের সবকিছু আছে, তাই না? আর দান করলে কখনোই কোনো কিছু কমে না, বরং বৃদ্ধি পায়। এরপর থেকে সাদিয়া আর তার দাদি মিলে গরিব লোকদের সাহায্য শুরু করে আর তাদের জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ। জাদুর সোনা ও রূপার ব্যাগ। কেশবপুর নামের একটা গ্রামে আনিকা নামের একটা মেয়ে বাস করত। ওর স্বামীর সাথে ওর শ্বশুর বাড়িতে থাকতো। ওর শ্বশুর বাড়িতে ওর স্বামী, ওর শ্বশুর আর ওর শাশুড়ি মিলে মিশে বসবাস করত। ওর শ্বশুর বাড়িতে এসে খুব ভালোভাবে সুখে শান্তিতে সংসার করছিল। ওদের মধ্যে ছিল অনেক মিল। ওর শাশুড়ি ছিল অনেক ভালো মানুষ। ওর শাশুড়ি ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। কখনো কোনো কিছুতে ওর শাশুড়ি না করতো না। একদিন ওর স্বামী অফিসে যাওয়ার সময় ওর শাশুড়ি ডেকে বলে, বৌমা, ও বৌমা, শোনো, রাকিব তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমি কি রাকিবের জন্য টিফিনটা দিয়েছিলে ওর ব্যাগে? সারাদিন ছেলেটা অফিস করে টিফিন না করলে ছেলেটা তো রোগা হয়ে যাবে। হ্যাঁ মা, দিয়ে দিয়েছি। এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না মা, আমি সব কিছু গুছিয়ে দিয়েছি। আপনি ওষুধটা খেয়েছেন? বাবাকে ওষুধ দিয়েছিলেন মা? হ্যাঁ বৌমা, আমি আর তোমার বাবা ওষুধ খেয়েছি। আমাদের ওষুধ খাওয়া নিয়ে তুমি ব্যস্ত হও না, আমরা ঠিক আছি বৌমা। তুমি যে আমার কত লক্ষ্মী বৌমা, তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয়। প্রতিটা শাশুড়ি যেন এমন বৌমা পায়। আপনার মতো শাশুড়ি পেয়ে আমি অনেক খুশি মা। প্রতিটা ঘরে ঘরে যেন আপনার মতোই শাশুড়ি থাকে। আপনার মতো শাশুড়ি পেয়ে মনে হয় আমি আমার মাকে পেয়েছি। এভাবেই ওদের সংসার অনেক সুখেই কাটছিল। গ্রামের লোকেরা ওদের দেখে হিংসায় জ্বলে পুড়ে মরতে থাকতো। সবাই আফসোস করতো ওদের মতো হতে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই অনেক আনন্দেই ওদের দিন কাটছিল, কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে যায়। বাড়ি ফেরার পথে গাড়ির সাথে রাকিবের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, আর রাকিব হাসপাতালে ভর্তি হয়ে যায়, আর রাকিবের একটা পা কাটা পড়ে। এ কি হলো তোমার? এভাবে কাটা পড়লো কেন?
এখন আমাদের কি হবে? তোমার আয় রোজগারেই তো আমাদের সংসার চলতো। এখন আমি বাবা মাকেই বা কি বলবো? তোমার এভাবে এই অবস্থা, আমি যে কিছুই ভাবতে পারছি না। আমিও কিছুই ভাবতে পারছি না এখন আমাদের সংসার কিভাবে চলবে। আমি তো মাত্রই তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, আমার একটা পা কাটা পড়েছে, আমি আর আগের মতো অফিসও করতে পারবো না। তুমি এখন বলো, এখন আমার কি করা উচিত? জানি না, আমি কিছুই জানি না। তুমি থাকো, বাড়িতে বাবা মায়ের অবস্থাও ভালো না, আমি ওনাদেরকে দেখি, তারপর বিকালে আবার আসবো। আনিকা একদম হিমশিম খাচ্ছিল, কিভাবে সবকিছু সামলাবে। তখন ওর মনে পড়ে যে ও ছোটবেলা সেলাইয়ের কাজ শিখেছিল, তখন থেকেই সে সেলাইয়ের কাজ করতে শুরু করলো। বাবা মা, আপনারা একদম চিন্তা করবেন না, আমি সেলাইয়ের কাজ করে এই সংসার চালাবো। আমার স্বামীকেও আমি একদিন ঠিক সুস্থ করে তুলবো। এভাবেই এত বাধা বিপত্তির মধ্যেও আনিকা সংগ্রাম করে সংসার চালিয়ে যাচ্ছিল। এভাবেই দিন কাটতে থাকে। একদিন আনিকার ব্যাগটা নষ্ট হয়ে যায়, তাই ও তখন একটা পুরোনো ব্যাগের দোকানে যায়। আর দোকানে গিয়ে ওর হঠাৎ নজর পড়ে একটা পুরোনো ব্যাগের দিকে। আরে বাহ, এই ব্যাগ তো অনেক সুন্দর। বাড়িতে আমার ব্যাগটা বেশ অনেকদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে, একটা ব্যাগের খুব দরকার। আমার শাশুড়ি মাও বলেছিলেন এই ব্যাগটা বদলিয়ে অন্য আরেকটা ব্যাগ আনতে, কিন্তু আমার যে আয়ের অবস্থা, আমি কি করে এই ব্যাগটা কিনতে পারবো? বন্ধুরা, তোমরা যারা যারা এখন পর্যন্ত গল্পটি দেখছো, তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও। আর হ্যাঁ, তোমাদের নামটিও কমেন্টে লিখতে ভুলো না জানো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এটা নিয়ে যান, এটার দাম খুবই কম রাখবো। পুরোনো একটা ব্যাগ দেখে কেউ নেয় না। একবার এক বুড়ি এই ব্যাগটা মাত্র 500 টাকাতে আমাকে দিয়ে গেছে। আমি ভেবেছি এটা অনেক লাভ করে বিক্রি করব, কিন্তু এখন দেখি পুরোনো ব্যাগ বলে কেউ নিতে চায় না। অনেক পুরোনো ডিজাইন আমার দোকানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। দাম তো আর বাড়বে না, আরো কমবে। ভাই, আমি যে মাত্র 200 টাকা সাথে করে এনেছি, বাকি টাকা আপনাকে আমি যদি আগামী সপ্তাহে দিই, আপনার কোনো সমস্যা নেই তো? আমি তো এখানেই থাকি, আমার বাড়ি তো এই কাছেই। আরে হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিনি। আমার বউ তো আপনার থেকে জামা সেলাই করে, অনেক সুন্দর জামা সেলাই করেন আপনি। নিয়ে যান, সমস্যা নেই, টাকা দিয়ে দিয়েন। তারপর ব্যাগ কিনে আনিকা বাড়িতে চলে আসে, আর ব্যাগের দিকে তাকিয়ে বলতে থাকে, আজকে সামর্থ্য নেই বলে একটা পুরোনো ব্যাগ বাড়িতে আনতে হলো। অথচ আমি আমার স্বামীর সঙ্গে কত স্বপ্ন দেখেছিলাম, দুজনে মিলে কত সুন্দর করে বাড়িটা সাজাবো। এখন আমার স্বামী চিকিৎসার টাকা, শ্বশুর শাশুড়ি চিকিৎসার টাকা জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হয়। তবুও ভালো, আমি একটা ভালো শ্বশুর বাড়ি তো পেয়েছি ভাগ্য করে। কজনই বা এমন ভালো শ্বশুর শাশুড়ির স্বামী পায়। আজকে যদি আমার পরিবারের এই বিপত্তি না হতো, তাহলে তো এত কষ্ট আমাকে করতে হতো না। একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন হঠাৎ করে আনিকার হাতে থাকা কেচি সেই ব্যাগে গিয়ে লাগলো, আর সঙ্গে সঙ্গে ব্যাগটা ফুটো হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই ব্যাগ থেকে বেরিয়ে আসে খুব সুন্দর একটা লাল টকটকে পরী। পরীটা বলতে শুরু করে, এটা সোনা আর রূপার ব্যাগ। তুমি কি জানতে না? তুমি কি জানো যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো? আমি বহু বছর ধরে এই সোনা ও রূপার ব্যাগে বন্দি হয়ে গেছি। এই সোনা ও রূপার ব্যাগটা এক বুড়ি তান্ত্রিকের। সেই বুড়ি তান্ত্রিক আমাকে জাদু মন্ত্র করে এই সোনা ও রূপার ব্যাগকে বন্ধ করে রেখেছিল। শুধু আমি না, আমাদের পরিরাজ্যের অনেক পরীকে এই বুড়ি তান্ত্রিকের জাদু মন্ত্র দিয়ে বন্দি করে রেখেছে। কেউ আছে জাদুর আয়নায়, কেউ আছে জাদুর সেলাই মেশিনে, আবার কেউ আছে জাদুর বইতে। আমি প্রতিদিন তোমার কথা শুনতাম, কিন্তু তোমাকে সাহায্য করার মতো উপায় আমার ছিল না, কারণ আমি বন্দি ছিলাম। আমি প্রতিদিন মনে মনে বলতাম, ইস, যদি কোনোভাবে এই মেয়েটা আমাকে মুক্ত করতো, তাহলে আমার প্রাণটা বেঁচে যেত। আমিও এই মেয়েটাকে কিছু না কিছু সাহায্য করতে পারতাম, কারণ আমি জানতাম তুমিও অনেক কষ্টে আছো, তোমার স্বামীর পা কাটা পড়েছে। তবে আমার এই বিশ্বাস ছিল একদিন এই সোনা ও রূপার ব্যাগ পটু হয়ে যাবে, আর তখনই আমি আমার আগের রূপ ফিরে পাবো। তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমার স্বামীর পা একদম ঠিক করে দিচ্ছি। এরপর ও স্বামীর কক্ষে যায়, আর ওর স্বামীর পাটা একদম সুস্থ করে দেয়, আর তারপর ওকে বলে,
এই নাও, আমি তোমাকে এই জাদুর শাড়িটাও দিয়ে দিচ্ছি। এই শাড়ি পরে তুমি যখন আমাকে ডাকবে, আমি তখনই তোমার সামনে চলে আসবো। আরেকটা কথা মনে রেখো, কখনোই লোভ করবে না। যদি লোভ করো, তাহলে সব কিছুই আবার আগের মতো হয়ে যাবে। তোমার স্বামীর পা আবার কেটে যাবে, আর এই শাড়িটাও উধাও হয়ে যাবে। এই বলে পরি সেখান থেকে চলে গেল। এই সব কিছু আনিকার সামনে হচ্ছিল। আনিকা যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। পরি তখন তার পরিরাজ্যে ফিরে যায়, আর আনিকা ওর স্বামীকে আবারও সুস্থ রূপে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা গল্পটি শেষ পর্যন্ত দেখছো, তোমরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের নামটিও কমেন্টে লিখে দাও, যেন আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাতে পারি। পরিদের জাদুর উড়ন্ত নীলপলিশ। বাহ, ওখানে কি চলছে? এটা কি? মিতু, কোথায় যাচ্ছ? বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি লাঠি বেঁধে এখান থেকে চলে যাও। মা, 1 মিনিট অপেক্ষা করো, দেখো ওখানে কিছু একটা আছে। মিতু যখন সেই চকচকে জিনিসটা তুলে নেয় এবং তার দিকে তাকায়, তখন তার চোখ বড় বড় হয়ে যায়। তুমি কি আমাকে বলবে তুমি কি খুঁজে পেয়েছো? তোমার হাতে কি আছে? সোনার মুদ্রা আছে? এটা সোনার মুদ্রা নয় মা, কিন্তু এর চেয়েও অনেক বেশি দামি। আমি এতদিন ধরে তোমাকে একটা লিপস্টিক আনতে বলছি, কিন্তু তুমি এটা আমার জন্য দাওনি। কিন্তু তাদের কিচ্ছু যায় আসে না, ঈশ্বর আমার কথা শুনেছেন এবং তিনি আমাকে একটা এই লিপস্টিক দিয়েছেন। দেখো এটা কত সুন্দর। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের মাকে ভালোবাসো, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বাড়িতে খাবারের অভাব, আর তুমি লিপস্টিক নিয়ে চিন্তিত। চলো, এটা নিয়ে যাই। আজ আমি এটা বাজারে বিক্রি করে রেশন আনবো। মনে হচ্ছে এটা কোনো রাজার আমলের লিপস্টিক। বাজারে এর জন্য আমি ভালো টাকা পাবো। তুমি এটা কি বলো মা? এতদিন তুমি আমাকে কিনে দাওনি, আর আজ কিনা তুমি এটা বিক্রি করার কথা ভাবছো? আমি এটা হতে দেব না। আমি এটা আমার কাছে রাখবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটা তোমার কাছে রাখো। এখন তাড়াতাড়ি এটা রেখে কাঠ সংগ্রহ করো, না হলে আজও আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে। এরপর মিতু আর তার মা মিলে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং যা টাকা পায় তা দিয়ে তারা কিছু রেশন কিনে বাড়ি আনে, এবং এটাই ছিল তাদের নিত্যদিনের কাজ। মিতুর যখন 2 বছর বয়স, তখন তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত মিতুর মা কাঠ বিক্রি করে তাকে বড় করছেন। মিতুর বাড়িতে একজন বৃদ্ধা দিদিমা ছিলেন, যিনি সব সময় তাকে রূপকথার গল্প বলতেন। মিতু, আমি তোমার দাদির ওষুধ আনতে যাচ্ছি। ততক্ষণে তুমি ঘরের সব কাজ শেষ করে ফেলো। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগে কাঠের গুঁড়িগুলো শুকিয়ে ঘরে রাখো। ঠিক আছে মা, বাজার থেকে ফিরে আসার সময় আমার জন্য নতুন জুতা কিনে এনে দিও, আমার জুতো ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেন আমি একটা টাকার গাছ লাগিয়েছি, যেখান থেকে আমি প্রতিদিন টাকা তুলে তোমার দাদির নাতনির চাহিদা পূরণ করতে পারি। আমি অনেক কষ্টে খাবারের জন্য টাকা জোগাড় করি, তার উপর আমার এই বৃদ্ধা মহিলার বোঝাও বহন করছি। আর আজকাল তোমার রাগও বাড়ছে। আমি খুব পরিশ্রম করি। এখন তোমার ইচ্ছা পূরণের জন্য কি আমার মরে যাওয়া উচিত? মা, আমি কিচ্ছু চাই না। এই বলে মিতু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। হতভাগা মেয়ে, তোমার ভাগ্যের জন্য ওই দরিদ্র মেয়েটিকে দোষ দিও না। তার আর কি দোষ? সে আমার রাজকন্যা। এটা নাও, এটা আমার পুরনো নূপুর। যাও, এটা বিক্রি করে মিতুর জন্য জুতো নিয়ে এসো। মা, তুমি এই নূপুর তোমার কাছে রেখেছিলে, কিন্তু যখন আমি চিকিৎসার জন্য তোমার কাছে নূপুর চাচ্ছিলাম, তুমি বলেছিলে যে তোমার নূপুর হারিয়ে গেছে। আমি এটা আমার নাতনির জন্য রেখেছিলাম। এখন যাও, আর হ্যাঁ, ফিরে আসার সময় আমার নাতনির জন্য জিলিপিও নিয়ে এসো। মিতু জিলিপি খেতে খুব পছন্দ করে। ঠিক আছে, তাহলে এখন তুমি যাও। তাকে নিয়ে তোমার খুব বেশি ভাববার দরকার নেই। আমার নাতনি একজন রাজকন্যা, এবং রাজকন্যার কখনো কোনো কিছুর অভাব হয় না। এই বৃদ্ধ মহিলার সাথে কথা বলা অর্থহীন।
মিতুর মা রাগ করে বাজারে যায়। এদিকে মিতু গিয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ে বসে থাকে। ঈশ্বর, আমার ভাগ্যে কেন এটা লেখা আছে? আমি কেন সবসময় সবকিছুর জন্য আকুল থাকি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাকে নিয়ে সকলে ঠাট্টা করেছে, আমার দারিদ্রতা নিয়ে মজা করেছে, আমার কখনো খারাপ লাগেনি। কিন্তু আজ আমার মা আমাকে তিরস্কার করেছে। যাই হোক, আমার মা ঠিকই বলেছেন, তিনি কত পরিশ্রম করে আমাদের জন্য, আর আমি চাইলেও ওর জন্য কিচ্ছু করতে পারছি না। ভাবছিলাম পড়াশোনা করে কিছু একটা হব, তাহলে সবার সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমার কাছে নোটবুক, বই কেনার টাকা নেই, ইউনিফর্ম আর জুতো কেনারও টাকা নেই। এমন জীবনের যে মৃত্যু ভালো। আমি এত গরিব মানুষের জীবনযাপন করতে চাই না। ঈশ্বর, আমাকে এভাবে বাঁচতে দিও না, আমি বাঁচতে চাই না। এই কথা বলে মিতু পাহাড় থেকে লাফিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বাতাসে ভাসতে শুরু করে। তার পকেটে রাখা লিপস্টিকটি একটি খুব বড় লিপস্টিকে পরিণত হয়েছিল এবং এর বড় ডানা ছিল, এবং মিতু আরামে বসে আকাশ উপভোগ করছিল। বাহ, এর মানে হলো আমার এই লিপস্টিকটি একটি উড়ন্ত চাদর লিপস্টিক। অনেক ধন্যবাদ চাদর লিপস্টিক, অনেক ধন্যবাদ। বাহ, বাতাসে উড়তে অনেক মজা। এখান থেকে পৃথিবী এত সুন্দর দেখাচ্ছে। কত মজা, খুব মজা হচ্ছে। আমি খুব মজা করছি। মিতু বাতাসে অনেক উপভোগ করছিল। তখন তার কানে একটা আওয়াজ ভেসে আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। আরে, এই জঙ্গল থেকে এই শব্দটা কিসে? ম্যাজিক লিপস্টিক, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে। আমাকে এই শব্দের কাছে নিয়ে যাও। ও ঈশ্বর, এসব কি? এই জঙ্গলের ভেতরে বাচ্চারা আছে। কেউ দয়া করে আমাদের বাঁচাও। মা, বাবা, তোমরা সবাই কোথায় আছো? আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। চুপ থাকো, চুপ থাকো। এখন যদি কোনো বাচ্চা কাঁদে আমি তার মাথা ভেঙে ফেলবো। তোমরা সবাই কেঁদে আমার মাথা নষ্ট করছো। 1 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ প্রিন্সিপাল ম্যাডাম, বলো। দেখো কালিয়া, আমার সাথে তোমার যতই শত্রুতা থাকুক না কেন, তাই না, আমার বাচ্চাদের ছেড়ে দাও। এই সবের মধ্যে তাদের কোনো দোষ নেই। ওদের যেতে দাও, ওদেরকে ছেড়ে দাও। যতক্ষণ না তুমি তোমার পুরো সম্পত্তি আমার কাছে হস্তান্তর করছো, ততক্ষণ আমি কাউকে ছাড়বো না। আর হ্যাঁ, আমার সাথে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো না, না হলে আমি কি করতে পারি তা বুঝতে পারছো। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনতে প্রস্তুত। আমি আমার সমস্ত জিনিসপত্র তোমার কাছে হস্তান্তর করব। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তারপর আমাকে তার ছবি পাঠাও, তবেই আমি এই বাচ্চাদের ছেড়ে দেব। জাদুকরি উড়ন্ত লিপস্টিক, চলো ওকে একটা শিক্ষা দেই। এই বলে মিতু একটা বড় পাথর দিয়ে লোকটাকে মারে। আরে, তুমি কে? হয়তো তুমি জানো না আমি কে। তুমি একটা অকেজো আর অলস মানুষ। এই বলে মিতু লোকটার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দেয়। দেখো, তোমরা সবাই ভয় পেও না। আমরা অনেক, আর সে একা। আমরা ওর মুখোমুখি হতে পারি, চলো ওকে মারি। এই কথা শুনে সব বাচ্চারা মিলে লোকটাকে মারধর করে। তারপর লোকটা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর আবার তার বন্দুকটা খুঁজে পায়। তোমরা সবাই থামো। তোমরা কি ভেবেছিলে যে একটা সাধারণ মেয়ে তোমাদের বাঁচাবে? না, এখন এই মেয়ের কারণে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু সবার আগে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি এখানে এসে আমার পুরো খেলা নষ্ট করে দিয়েছো। এই লোকটা মিতুকে মারতে শুরু করার সাথে সাথেই একটি পরী সেখানে এসে ওই লোকটাকে মেরে ফেলে। মিতু, ভয় পেও না, আমি অন্য জগতে তারা পড়ি। আমি প্রথমেই তোমার কাছ থেকে অন্য জগতে আমার জাদুকরি উড়ন্ত লিপস্টিকটা কেড়ে নিতে এখানে এসেছিলাম, কিন্তু তোমার সাহস দেখে আমি খুব খুশি। মনে হচ্ছে তুমি এই জাদুকরি লিপস্টিকের আসল মালিক। মিতু, যাও, আজ থেকে এই জাদুকরি উড়ন্ত লিপস্টিকটা তোমার। তুমি এই সব বাচ্চাদের এখনই তার স্কুলে নিয়ে যাও, যাও। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ও জাদুকরি লিপস্টিক, আমাদের সকল বাচ্চাদের স্কুলে নিয়ে যাও। বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। আর এই মেয়েটির কারণেই এটা সম্ভব হয়েছে, মিতুর কারণে। যদি মিতু সময় মতো না আসতো, তাহলে আমাদের সকলের কি হতো জানি না ম্যাডাম। মিতু মা, তুমি যা করেছো আমরা কখনই সেই উপকার শোধ করতে পারবো না। সত্যি
তুমি একজন সাহসী মেয়ে এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের স্কুল সারা জীবন তোমার পড়াশোনার সমস্ত খরচ বহন করবে। এইভাবে প্রিন্সিপাল ম্যাডাম তাকে তার স্কুলে বিনামূল্যে পড়াশোনা করার প্রতিশ্রুতি দেন এবং তাকে অনেক পুরস্কারও দেন। তো বন্ধুরা, আমাদের এই জাদুকরি গল্পটি তোমাদের কেমন লাগলো মন্তব্য করে আমাকে বলে। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা।